বন্ধুরা, মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত। এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত, কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব। এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না, এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয়। আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ, অল আউট বা কয়েল কিনে আনি, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, সে যতই গরম লাগুক না কেন। কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না, কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে, কখনো পর্দার আড়ালে বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে, সন্ধে হলেই বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, একটা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা এই মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি। আর এতে কোনো রকম কোনো কেমিক্যালও ব্যবহার করতে হবে না বা আমাদের স্বাস্থ্যেরও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, এটা তোমরা ব্যবহার করতেই পারবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটু তুলো নিয়ে নিয়েছি। ছোট্ট একটা তুলোর টুকরোকে টেনে টেনে একটু পাতলা করে দিতে হবে। তো দেখো, এখানে মোটামুটি আমি টেনে যতটা সম্ভব হয়েছে পাতলা করে নিয়েছি। আর তুলো তো আমাদের সবার ঘরেই থাকে। তো এবার এই তুলোর মধ্যে আমরা কয়েকটা জিনিস মেশাবো, যেগুলো কিন্তু আমাদের সকলের ঘরেই রয়েছে। তো দেখো, এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা যেহেতু একটু বড়, আমি হাফ করে কেটে নিলাম আর তারপরে এরকমভাবে কাঁচি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি হাফ তেজপাতাই ব্যবহার করব। তেজপাতা যদি ছোট হতো তাহলে কিন্তু আমি পুরোটাই নিয়ে নিতাম। তো পুরো তেজপাতাটাকে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে তুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই ঘরোয়া টোটকাটা করার সময় একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমরা এখানে যে তেজপাতাটা ব্যবহার করব সেটা যেন অনেক দিনের পুরনো না হয়, কারণ অনেক দিনের পুরনো হলে কিন্তু তেজপাতার যে ঝাঁঝ বা গন্ধ সেটা কিন্তু অনেকটাই কমে যায়, একটু পুরনো পুরনো গন্ধ এসে যায়। তো যে তেজপাতাটা নেবে সেটা কিন্তু একদম টাটকা হতে হবে, যাতে এর মধ্যে ভালো গন্ধটা থাকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। যদি তোমাদের কাছে এই দুটো জিনিস একসাথে না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা জিনিস থাকলেও সেটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তো এখানে আমি লবঙ্গ আর গোলমরিচটাকে একসাথে করে হামানদিস্তায় একটু ভেঙে নিচ্ছি। এগুলোকে কিন্তু একদম যে গুঁড়ো করে ফেলতে হবে এরকমটা কিন্তু না, জাস্ট একটু ভেঙে নিলেই চলবে, যাতে এর গন্ধটা বেরিয়ে আসে। তো দেখো, তুলোর মধ্যে যে তেজপাতার টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু গুছিয়ে নিয়েছি, এলোমেলো করে থাকলে সলতেটা পাকাতে অসুবিধা হবে। আর এরই মধ্যে আমি গোলমরিচ আর লবঙ্গর যে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার তুলোটাকে ভালো করে মুড়িয়ে নেব, একটা বেশ মোটা সলতের মতো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো আমার আজকের ভিডিওটা কোথায় কোথায় পৌঁছলো। দেখো বন্ধুরা, এখানে আমি সলতেটাকে পাকিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। তো প্রদীপের মধ্যে আমি সলতেটাকে দিয়ে দিলাম। তো এখানে লবঙ্গ বা গোলমরিচের যে গুঁড়োগুলো বেরিয়ে বেরিয়ে আসছিল সেগুলো আমি উপর থেকে একটু দিয়ে দিয়েছি। আর সলতেটা যাতে ভালোভাবে ধরানো যায় সেই জন্য আমি উপর থেকে একটু কর্পূর গুঁড়ো করে দিয়ে দিলাম। তো কর্পূর কিন্তু আলাদা করে গুঁড়ো করার দরকার নেই, দেখবে হাতে করে একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো এখানে একটা কথা বলি, আমরা প্রদীপ ধরানোর সময় যেরকম অনেকটা সর্ষের তেল দিয়ে সলতে দেই সেরকম কিন্তু করতে হবে না। এখানে সলতের উপর থেকে অল্প অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, যাতে এই সলতেটা পুরোটাই জ্বলে যায়। তো এই সলতেটাকে কিন্তু এবার আমরা ধরিয়ে দেব। আর এই কাজটা কিন্তু আমরা বিশেষ করে যখন মশার উপদ্রবটা খুব বেশি থাকে সন্ধ্যের দিকে, সেই সময় কিন্তু কাজটা করব। তো এরকম কয়েকটা সলতে কিন্তু তোমরা আগে থেকেই বানিয়ে রেখে দিতে পারো। যখনই প্রত্যেক দিন সন্ধ্যের দিকে মশার উপদ্রব বেশি হবে একটা করে সলতে এইভাবে করে জ্বালিয়ে দেবে। তো দেখো, সলতেটাকে আমি ধরিয়ে দিয়েছি। আর সলতেটা ধরানোর পরেই দেখবে যে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, কারণ এর মধ্যে গোলমরিচ,
কর্পূর, তেজপাতা, লবঙ্গ সব কিছুই রয়েছে। আর প্রত্যেকটা জিনিস জ্বলার পরে যে সুন্দর গন্ধটা আসবে, তাতে আমাদের ভালো লাগলেও মশা মাছি এই গন্ধটা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো ঘর থেকে মশা মাছি তো চলে যাবেই, তার সঙ্গে দেখবে ঘরে যে ছোটোখাটো পোকা থাকে সেই সব পোকাও কিন্তু অনেক কমে যাবে। তো যেহেতু এটা মাটির প্রদীপ, এটা কিন্তু গরম হয়ে যাবে, তাই যখনই তোমরা এই কাজটা করবে একটা অবশ্যই প্লেট নিয়ে নিও। তারপরে এই প্রদীপটা রেখে প্রত্যেকটা ঘরে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। এই গন্ধে কিন্তু মশা মাছি ধারে কাছেও আসবে না। তবে বন্ধুরা, প্রদীপ তো আমরা প্রত্যেক দিন জ্বালাবোই মশা দূর করবার জন্য, তার সঙ্গে কিন্তু নিজেদের ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশেপাশে জমা জল বা নোংরা আবর্জনা যদি জমে থাকে সেই সবও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর না হলে কিন্তু সেখানেও মশার বংশ বিস্তার হয়, আর সেই মশাগুলোই কিন্তু আমাদের ঘরে ঢুকে পড়বে। তো যতই আমরা প্রদীপ জ্বালাই না কেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আশেপাশের দিকেও খেয়াল রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করি বন্ধুরা আজকের এই ঘরোয়া পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।